মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে। আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, আমি দেখি হেলিকপ্টার পাঠাচ্ছে। 25শে ফেব্রুয়ারি 2009, সেদিন আনুমানিক সকাল 9টায় আমি ফোন কল পাই পিলখানা থেকে, এবং তখন সেই ফোন কলের মাধ্যমেই জানতে পারি যে পিলখানাতে আমাদের সামরিক অফিসাররা আক্রান্ত হয়েছেন। আমি সাথে সাথে তৎকালীন মইনু আহমেদের এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে এটা ফোনে জানাই, এবং উনি আমাকে বলেন যে সেনাপ্রধান অবগত আছেন এবং উনি ব্যবস্থা নিচ্ছেন। এরপরে এমআইএসটি থেকে আমরা কতিপয় অফিসার সকাল 10:30 বা 11টার সময় আমরা এই আবাহনী মাঠে চলে আসি, এবং এসে দেখতে পাই যে অলরেডি 46 ব্রিগেড এই আবাহনী মাঠে ডিপ্লয়েড অবস্থায় আছে। শুধু আবাহনী মাঠেই না, 46 ব্রিগেডের একটি অংশ এই মেডিনোভার সামনে এই রাস্তায় পিছনের গলিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সকাল 10:30 থেকে অপারেশন পরিচালনা করার জন্য রেডি ছিল। এর বাইরেও পিলখানার 3 নম্বর এবং 5 নম্বর গেটে র্যাবের একটি সেকশন এবং একটি প্লাটুন অপারেশন রেডিনেস অবস্থায় ছিল। আর আমি ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র 300 গজ দূরে ওই যে গাছটি দেখা যায় সেটি হচ্ছে পিলখানার গেট। অর্থাৎ পিলখানা থেকে মাত্র 300 গজ দূরে সকাল 10:30 থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, অপেক্ষা করছিল একটি আদেশের জন্য, মুভ ফরওয়ার্ড। সে আদেশটি আর আসেনি। আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্রটাই ছিল হচ্ছে 12 বোরের শর্টগানগুলো। তো সেই হিসেবে আমরা শর্টগান ফায়ার করে আমরা গেটের দিকে এগিয়ে যেতে থাকি, এবং একটু পরেই আমরা নিউ মার্কেট গেটটা দখল করি। র্যাবের তৎকালীন এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান। স্যারকে ফোন দেই যে স্যার, আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখল করেছি। তৎক্ষণাৎ উনি মারাত্মক মাত্রায় ক্ষিপ্ত হয়ে যান যে তোমাকে কে অর্ডার দিয়েছে ফায়ার ওপেন করার জন্য, বা তোমাকে এই গেট দখল করার জন্য কে অর্ডার দিয়েছে। উনি তৎক্ষণাৎ বলেন ওইখান থেকে ফল ব্যাক করো, এবং তোমরা এক্স্যাক্টলি যে নীলক্ষেতের যে মোড়, যেটা চৌরাস্তার মোড়, এর সামনে কোনোভাবেই যেন আমরা না যাই। এর ভিতরে আমি ফোন পেলাম এডিজি কর্নেল রেজানুর খানের কাছে। উনি আমাদেরকে বললো যে তোমরা ভিতরে প্রবেশ করবে না এবং গুলি আপাতত করবে না, আমরা জানাবো কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করতে বলেছেন, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে। আনুমানিক বেলা 12টার দিকে আমরা দেখতে পাই 3-4 জন লোক সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারা যখন পিলখানার দিকে অ্যাপ্রোচ করলেন হঠাৎ করে আচানকভাবে গুলি বন্ধ হয়ে গেল। আমরা খুব অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে এ ধরনের হঠাৎ করে কারা এরা। পরবর্তীতে জানতে পারি তারা ছিল আওয়ামী লীগের 4 জন সংসদ সদস্য, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেস হোসেন বেলায়েত এবং মাহবুবা রাগিনী। আমার বাবা যখন কল দেয়, আমি তখন কলটা আমি রিসিভ করেছিলাম আর কি। তো আমি কলটা রিসিভ করার পর আমার বাবা বলে যে আমার মাকে যেন আমি ফোনটা দিই। এইটাই আমার বাবার লাস্ট। এরপর আর কোনোদিন আমি আমার বাবার ভয়েস শুনি নাই। বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল তৎকালীন প্রচার করছিল যে জেনারেল শাকিল জীবিত আছেন। শুধু একমাত্র দেখি এনডিটিভি বা ইন্ডিয়ান একটা চ্যানেল প্রচার করলেন সকাল সকাল যে জেনারেল শাকিল হ্যাজ বিন অ্যাসাসিনেটেড।
কোনো সন্তান তো এই সংবাদ বিশ্বাস করতে যাবে না। এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিল, কেউ কিছু বলছিল না। আঙ্কেল আন্টিরা ছিল, বলতাম যে আমি বাসায় যাব, ওটার কোনো উত্তর ছিল না। হলে আব্বু আমার সাথে কথা বলবো, কেউ উত্তর দিচ্ছিল না আমাদের। দুইটার মধ্যে দুইটা ডেড বডি হাজারীবাগ সুয়েরেজ লাইন দিয়ে বেরিয়ে আসে। মানে বেলা 2টার মধ্যে সারা জাতি জানতো যে দুইজনকে কমপক্ষে হত্যা করা হয়েছে। এই আবাহনী মাঠে আমাদের গ্রাউন্ড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হাকিম স্যার। ব্রিগেডিয়ার হাকিম স্যারকে আমরা বারবার প্রশ্ন করি, কখন আমরা ভিতরে যাব, কখন আমাদের ভাইদেরকে উদ্ধার করব, তাদের পরিবারদেরকে উদ্ধার করব। উনি বলেন সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলোচনা করছেন এবং ওনার আদেশ পেলেই আমরা মুভ করব। সেই পরিস্থিতিতে আমরা দেখলাম 3টার সময় প্রধানমন্ত্রীর সাথে 14 জন কিলার মিটিং করে এবং যমুনাতে তারা যায়। যে বিষয়টা আমাদেরকে অবাক করে, কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারি সংস্থা, প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স, SSF, কেউই আমাদেরকে ওই 14 জনের নাম বা ছবি দেয় না। হঠাৎ করে দেখলাম যে একটা টিম সাহারা খাতুনের নেতৃত্বে আইজিপি এবং আরও 2-1জনকে সাথে করে ভেতরে প্রবেশ করলো 25 তারিখে রাত্রেই। পরে সারা খাতুন যখন আসে আমরা ওনার গলার আওয়াজ পাই এবং আমরা মনে করি যে মেবি ফাইনালি উনি আসাতে হয়তো কোনো একটা মিটিগেশন হবে বা কোনো কিছু হবে। কিন্তু দেখলাম যে 10 মিনিট সারা খাতুন মানে কি বক্তৃতা দিলেন টিভি ক্যামেরার সামনে, দিয়ে উনি পরে চলে গেলেন। আমরা লক্ষ্য করলাম যে উনি যখন বের হয়ে আসছে যে শুধুমাত্র ক্যাপ্টেন মাজারের ওয়াইফকে নিয়েছে। ক্যাপ্টেন মাজারের ওয়াইফ ছিল আইজিপি নূর মোহাম্মদের মেয়ে, যেহেতু আইজিপি নিজেই ছিলেন ভিতরে। বাকি যে কয়টা ফ্যামিলি উনি এনেছিলেন এরা সবাই ছিল ওই বিদ্রোহীদের ফ্যামিলি, যারা এই ডিএডি বিদ্রোহ করেছে অন্যান্য সকলের সাথে, তাদের পরিবারকে উনি বের করে নিয়ে আসলেন। এভাবে কিন্তু আপনার 25 তারিখ শেষ হয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানে আমি বলবো আমরা তামাশা দেখছিলাম। 26শে ফেব্রুয়ারি সারাদিন আমরা ইউনিফর্ম পরে অস্ত্র হাতে এখানে অপেক্ষা করছি কখন আমার ভাইদেরকে উদ্ধার করব। আমরা সারাদিন পিলখানা কর্ডন করেছিলাম, আর সেই কর্ডনের ভিতর, সেই নিরাপত্তা বলয়ের ভিতর খুঁজে খুঁজে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর মিলিটারি একাডেমি ট্রেনিং, কমান্ডো ট্রেনিং, এগুলোর কি মূল্য আছে যদি এই সব দুর্যোগ মুহূর্তে, অরাজক মুহূর্তে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে না পারি? যুদ্ধক্ষেত্রে তাহলে আমরা কি করব? ইনডিসিশন, ওয়েটিং ফর পলিটিক্যাল অর্ডার, নাকি সেটা হবে মিলিটারি এক্সিকিউশন অর্ডার? সেই প্রশ্নটা আজকে আমি আপনাদের কাছে রাখতে চাই।